নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, আজ আমাদের অতিথি যিনি, তাঁর রায় থেকে শিরোনাম হতো, আর তাঁরই জনতার রায় চাওয়ার সিদ্ধান্ত যখন এই চ্যানেলেই প্রথম ঘোষিত হলো, প্রত্যাশিতভাবেই পক্ষে বিপক্ষে একেবারে ঝড় উঠল। আজ আমাদের সঙ্গে আদালত থেকে জনতার আদালতে আসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখুন, অবসর গ্রহণ করলেন বিচারপতিরা অবসরপ্রাপ্ত বিচারপতি হন। তো সাধারণভাবে রাজনীতি যে বয়সেরই হন না কেন, দাদা বলে তাকে ডাকা হয়। আমি জানি না, নির্ধারিত অবসর গ্রহণের 5 মাস আগে অবসর গ্রহণ করে রাজনীতিতে এলে আমি জানি না বিচারপতিরা মাইলট শুনে শুনে তাদের কান নাকি অভ্যস্ত। তো সেখানে দাদা বা অভিজিৎ দা আপনার নিজের কানে লাগবে না? না, একটুও লাগবে না। কারণ আমি আমার কোর্টে যখন আদালতে বসতাম সেখানেও ঘোষণা করে দিয়েছিলাম যে মাই লর্ড শব্দটি ব্যবহার না করে ইয়োর অনার বা স্যার বলা যেতে পারে। তো অনেকেই বলেনি, কারণ তাদের একটা কারণ ছিল যে মাই লর্ড না বললে নাকি তাদের ফ্লোটা আসে না। তো আমি সেটা কখনোই খুব যে স্বস্তি বোধ করতাম তা নয়। আর আমাকে অভিজিৎদা বলে যারা ডাকে বা আমার প্র্যাকটিস জীবনে যে জুনিয়ররা ডাকতো, আমি তাতে খুব ভালো থাকতাম। আচ্ছা, অভিজিৎদা, আমি যা জানি তাতে আপনি ফিল্ম দেখতে ভীষণ ভালোবাসেন, খুব বাসেন। এই কিছুদিন আগে তৃণমূল সাংসদ দেবের প্রধান দেখেছেন, ব্রাত্য বসুর হুব্বা দেখেছেন। তো এখন তো দল বদল করেছেন, আমি বলবো বিচারপতির আসন থেকে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। আমাদের রাজনীতিকরণ হয়ে যাওয়ার পর সমাজে এরম একটা ধারণা আছে যে প্রায় মুখ দেখা দেখি বন্ধ। তো সেই রকম হিসেবে তো আপনার মিঠুনদা ছাড়া আর কারুর সিনেমা দেখাই উচিত নয়। মানে ব্রাত্য বসু বা দেব, তারা কি একজন এই রকম গুরুত্বপূর্ণ দর্শক হারালো? না না, এই ধারণাটা ঠিক নয় যে রাজনৈতিক শিবির বদলালে বা কোনো একটা শিবিরে গেলাম, উল্টো শিবিরে আমার খুব পরিচিত প্রিয় মানুষ আছেন, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যে খারাপ হয়ে যাবে তা নয়। বা তিনি একটা সাংস্কৃতিক যদি একটা কাজ করেন, একটা শিল্প নির্মাণ করেন, সেটাকে আমি দেখে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না তাও নয়। এই খোলা মনটুকু তো থাকতেই হবে, তা নাহলে সমাজে তো বেঁচে থাকাই মুশকিল। ঠিক ঠিক। এইখানে আমার পরের প্রশ্ন, এই খবর যখন রবিবার দুপুরবেলা আমরা ব্রেক করি, বাঙালি একটু নড়ে চড়ে বসে, এবং আমি তখনই বলেছিলাম যে শিক্ষা দুর্নীতি নিয়ে আপনার যে কটা রায়, সব কটা রায়কে দেখা হবে আপনার এই সিদ্ধান্তের আলোকে। বলতে বলতে সেইভাবে রাজনৈতিক আক্রমণ শুরু হয়ে গেল যে আপনি এতদিন যা যা রায় দিয়েছেন সব আপনি বিজেপিতে যোগ দেবেন বলে, এবং পক্ষপাত দুষ্ট। এটা সম্পূর্ণ, প্রথম বলবো, এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। এরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে আমি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট রায় দিয়েছি, প্রথম। দ্বিতীয়ত, আমার কোনো রায় তো আর আমার এজলাসি থেমে থাকেনি, সেটা চলে গেছে ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে চ্যালেঞ্জ, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে। এবং সেখানে তো কোনো অভিযোগ এরকম ছিল বলে আমি শুনিনি যে উনি একটা রাজনীতিতে যোগ দেবেন বলে এই ধরনের রায় দিয়েছেন। সেখানে তো অন্যান্য গ্রাউন্ডে চ্যালেঞ্জ করা হয়েছিল। এই গ্রাউন্ডটা কি ছিল কখনো? এরকম গ্রাউন্ড কিছু ছিল না। এখন যেটা বলা হচ্ছে, একটা গ্রাউন্ড হিসেবে বানিয়ে তোলা হচ্ছে যে এরকম একটা ব্যাপার। আমি যখন বিচার করেছি শেষ দিন পর্যন্ত, আমি অবসর গ্রহণের 5 দিন আগে থেকে আমি কোর্টে যাওয়া বন্ধ করে দিই। তার আগে পর্যন্ত যে রায় আমি দিয়েছি সম্পূর্ণ তো একজন বিচারপতির যেভাবে নিরপেক্ষতা বজায় রেখে রায় দেওয়া উচিত সেইভাবেই দিয়েছি। এর মধ্যে কোনো সন্দেহ আমার নেই। এবং যারা সেই রায়ের অন্তত সেই মামলায় অন্তত অর্ডার পাননি, বিরুদ্ধে গেছে, আমার মনে হয় না তারাও কেউ এই কথা বলবেন। কিছু রাজনৈতিক লোকজন আছে যাদের কাণ্ডজ্ঞানহীনতা অসীম, তারা এগুলো বলবেন। এমনকি এটাও হতে পারে যে এখন মাননীয় বিচারপতিরা যদি তাদের কোনো রায় দুর্নীতির বিরুদ্ধে বলেন, তাহলে দেখা যাবে এই প্রশ্ন হয়তো শাসক দল করতে পারে যে এই কড়া রায় কি এই জন্য দিলেন যে ভবিষ্যতে বিজেপিতে যাবেন? সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, এরকম জায়গায় পৌঁছে গেছে। এই যে অ্যাবসার্ড জায়গায় পৌঁছচ্ছে এই কথাবার্তাগুলো, তাতে এরকম জায়গায় ব্যাপারটা প্রায় পৌঁছে গেছে যে কড়া রায় দিলে বলবেন তো উনি বিজেপিতে যাবেন বা উনি অন্য কোথাও যাবেন, আমাদের দলের লোক নয়। আর এই দলের লোক দিয়ে কি বিচার হয়?
দলের লোক দিয়ে বিচার হয় না, বিচারের সময় একটা পিটিশন আসে, তার সঙ্গে রিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলছি অ্যানেক্সার থাকে। তো সেই পিটিশনের যে প্লিডিং সেটা দেখতে হয়, এবং সেখানে যে অ্যানেক্সার রেফার করা হয়েছে সেই অ্যানেক্সারে কী আছে সেইটা দেখতে হয়। সেইটা দেখার পর যদি দেখা যায় যে 12কে 72-এর চেয়ে বেশি বলে চালানো হচ্ছে, 33কে 53-এর চেয়ে বেশি বলে চালানো হচ্ছে, তাহলে সেটাকে দুর্নীতি ছাড়া কী বলা যাবে? এই দুর্নীতি ধরা পড়লে কোনো বিচারপতি চুপ করে থাকবেন না। আমার সামনে ধরা পড়েছিল, আমিও চুপ করেছিলাম না। জাস্টিস গাঙ্গুলি নাম না করে আজকে কার্যত প্রায় উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অভ্যর্থনা এই জন্য বলছি যে আজকেই আপনি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, 1, আপনার মুখোশ খুলে গেছে, 2, আপনি হাজার হাজার চাকরি খেয়েছেন, এবং 3, আপনি তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই মুখ্যমন্ত্রী স্টুডেন্টদের নিয়ে যাবেন, তারা লড়াই করবেন। ঠিক কী বলেছেন আমরা একবার দেখে নিই। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন, তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। আপনার তো প্রথম হচ্ছে মুখোশ খুলে গেছে, কোনো মুখোশ ছিল না, সুতরাং খুলে যাওয়ার প্রশ্ন নেই। আর মমতা ব্যানার্জি শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি এ ধরনের উত্তেজনাকর সব ডায়ালগ সংলাপ বলতে অভ্যস্ত, তার সঙ্গে সত্যি মিথ্যে মিশিয়ে দেন। উনি খেয়াল করেও দেখেননি, কারা ওনাকে বুঝিয়েছেন আমি জানি না, তার পারিষদগণ, যে আমি নাকি জজের চেয়ারে বসে বিজেপির হয়ে বিজেপিতে যোগদানের কথা বলেছি। এটা সম্পূর্ণ অসত্য কথা। খুব যদি মৃদু এও করতে হয়, মৃদুভাবেও যদি এর উত্তর দিতে হয়, তাহলে ওগুলো সম্পূর্ণ অসত্য কথা। আর দ্বিতীয় কথা, উনি স্টুডেন্টদের নিয়ে যাবেন, আমি হাজার হাজার স্টুডেন্টের চাকরি খেয়েছি। আরে আপনারা হাজার হাজার স্টুডেন্টকে চাকরি দেননি, জোচ্চুরি করে, পরিষ্কার জোচ্চুরি করেছেন, আর ধরা পড়ে গেছেন, একের পর এক মামলায় ধরা পড়েছেন। তো আপনার পার্থ চ্যাটার্জি কেন জেলে? আপনি বার করে আনতে পারছেন না কেন? তাকে বার করে দিয়ে, দল থেকে বার করে দিয়ে বাঁচিয়েছেন, নিজেরা বেঁচেছেন, আর তারপর বলছেন আমরা কিছু জানি না। এটা কখনো হয়? আপনি মুখ্যমন্ত্রী, আপনি কিছু জানেন না আপনার শিক্ষা দপ্তরে ঘোরতর চুরি হচ্ছে? এটা হয় না কখনো। তারপর আপনারা একের পর এক মিথ্যে কথা বলিয়ে দিয়েছেন আপনাদের বিভিন্ন যে অফিসিয়ালরা ছিলেন শিক্ষা দপ্তরে, যাদের সবাই এখন জেলে। তো যে হ্যাঁ ঠিক করে হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। যখন আমি রাত্রিবেলা ওখানে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে স্কুল সার্ভিস কমিশনের মামলাটা যখন চলছিল, রাত্রিবেলা 2টো অবধি মামলা চলছিল, 2টো অবধি আমি ছিলাম। 12:30 নাগাদ আমাকে অর্ডার দিতে হলো যে কেন্দ্রীয় বাহিনী পুরো অফিসটা ঘিরে ফেলবে এবং কেউ ঢুকতে পারবে না। ঘিরে ফেললো। পরের দিন সিবিআই গেল, হার্ড ডিস্কটা তুলে নিয়ে এলো। হার্ড ডিস্কটা তুলে নিয়ে আসার পর যখন তার একটা মাদার কপি পাওয়া গেল, পুরনো করে দেখা গেল যে 12/52 নাকি বেশি। তো এই জোচ্চুরিটা কে করেছিল? আমি করেছিলাম না, জোচ্চুরিটা আপনি করেছিলেন। আপনি তো জোচ্চুরিকে বরাবর সমর্থন করে আসতে দেখছি। এভাবে রাজ্য চলে? রাজ্যটাকে শেষ করে দিয়েছেন শিক্ষাটাকে। প্রাথমিক শিক্ষা তো একই ব্যাপার। গ্রামের হাটে প্রাথমিক শিক্ষা বিক্রি করেছেন ঢেড়া পিটিয়ে, টাকা নিয়ে এসে আমি বিক্রি করে দিয়েছি। এমনকি আমি গত পরশু যখন চলে আসছি কোর্ট থেকে, আমি পদত্যাগপত্র জমা দিয়ে, তখন 3-4 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে এলেন। তারা হেসে হেসে আমাকে বলছেন যে কী হয়েছে আমাদের এলাকায়। একটা লোক বললো আমি 4টে চাকরি কিনে নিলাম। 4টে চাকরি কিনে নিলাম মানে কী ব্যাপার? বললো যে একটা তো আমি করবো, আর 3টে বিক্রি করে দেবো, তাতে আমি যে টাকাটা দিয়েছি সে টাকাটা উঠে আসবে। মানে কীভাবে ট্রেডিং হয়েছে দেখুন। এসবগুলো উনি খোঁজও নেন না, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি, কোনো দিন নেননি। উনি নিজেই একজন দুর্নীতিগ্রস্ত, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত মানুষ। শুধু টাকা নিলে যে দুর্নীতিগ্রস্ত হচ্ছে তা তো নয়। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগের উত্তর মমতা দেবী আপনি আপনার দলের লোককে দেবেন যে কিভাবে এই ঘটনা ঘটলো, এর কি উত্তর আছে?
জাস্টিস গাঙ্গুলি, একটা তফাৎ আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে এর আগে আপনার সাংবাদিক সম্মেলনে বা বক্তব্যে আপনি মুখ্যমন্ত্রীকে কখনো সরাসরি আক্রমণ করেননি। এই প্রথম স্টুডিও থেকে কার্যত দুর্নীতিগ্রস্ত বললেন। এর আগে আপনি মুখ্যমন্ত্রীকে তার লড়াই, তার সংগ্রামকে প্রশংসা করেছেন, বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম নিতে চাননি, তালপাতা সেপাই ইত্যাদি বলেছেন। না না, আমি এই নামটা এখনো তো জানি না। এটা কি? এটা কি? আমাদের রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ। আর যেদিন শুরু করেছেন সেটা আগে বলে দিই, আমি মমতা ব্যানার্জির প্রশংসা করেছি তার বিরোধী লড়াকু ইমেজের জন্য। একদম, তিনি মারা যাচ্ছিলেন, এমনকি একটা রাজনৈতিক দলের আক্রমণে মারা যাচ্ছিলেন বিরোধিতা করতে গিয়ে, তারপরেও তিনি বেঁচে ফিরে এসে বিরোধিতার পথ ছাড়েননি, শেষ পর্যন্ত সেই রাজনৈতিক দলকে উৎখাত করে ছেড়েছেন। এই যে বিরোধী রাজনীতির বিরোধিতার যে স্পিরিট, এটাকে আমি এখনও পর্যন্ত শ্রদ্ধা করি, আমি সমর্থন করি। কিন্তু প্রশাসক হিসেবে মমতা ব্যানার্জি যা করেছেন তাকে শূন্যের চেয়েও নিচে নাম দিতে হয়। আমি শূন্য দিয়েছি এর আগে অন্যান্য ইন্টারভিউতে, আমি বলেছি যে প্রশাসক হিসেবে মমতা ব্যানার্জি জিরো। দ্বিতীয় কথা, একটা কার নাম বললেন আপনি, আমাকে কি নাম বললেন, আমি তাকে রেকগনাইজ করতে পারছি না। আপনি বলুন আমাকে, যদি কোনো রাজনৈতিক লড়াই থেকে তিনি উঠে আসেন বা কোনো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বিরোধী আন্দোলনে বা কোনো মিটিং মিছিল এসবে তিনি প্রতিবাদে পা মিলিয়েছেন, এরকম কোনো রাজনীতিকের নাম বলো। আমি ববি হাকিমকে জানি, আমি মদন মিত্রকে জানি। বিপুল জনসংখ্যা সমৃদ্ধ ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দুবার সাংসদ হয়ে দিল্লি গেছেন। ওটা কোনো জেতা নাকি? দুজন সাংঘাত আছে, দুজনকে অ্যারেস্ট করে যদি তুলে দেওয়া হয় গোল্লা পাবেন। যিনি সংসদ বলছেন, ওখানে তো যেভাবে ডিগিং হয়, দুজনের নামই লোকে জানে। তাদেরকে যদি পুলিশ, সিবিআই বা অন্য কোনো অথরিটি যদি তাদেরকে গ্রেপ্তার করে আটকে রেখে দেয়, ওনার পুরো মেশিনারিটা ধ্বংস হয়ে যাবে ওখানে যিনি সাংসদ। এবার আপনি যে নামই বলুন, সেই আপনাকে দেখাতে হবে যে মাসি বা পিসির কোলে দুধ খাচ্ছিলেন 10 বছর 12 বছর, তারপর হঠাৎ একজন নেতা হয়ে গেলেন। আমরা এদেরকে নেতা বলি না। আমরা আমাদের জীবনে নেতা বলতে দেখেছি হরেকৃষ্ণ কুমারকে দেখেছি, প্রমোদ দাশগুপ্তকে দেখেছি, সমর মুখার্জিকে দেখেছি সিপিআইএমের। কংগ্রেসের যাদের নাম শুনেছি, প্রফুল্ল সেন, অতুল্য ঘোষ, সুশীল ধারা, তারপরে আরও অন্যান্য অনেক লোক, এমনকি প্রিয় সুব্রত, তাকেও দেখেছি, তাদেরকেও দেখেছি। এটা আবার কি? যার নাম সেটা কি, কোত্থেকে এলো এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে? পশ্চিমবঙ্গের রাজনীতি এত ফেলনা নয়। তারা যতই সেই রাজনীতিতে দুর্নীতি আর দুর্বৃত্তায়ন করে থাকুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত সহজে কলকে পাওয়া যায় না। আমি অন্তত এরকম লোককে কলকে দেবো না, আমি দিচ্ছিও না, আমি চিনি না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াকু মানসিকতার প্রশংসা করলেন, আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলে বিজেপি, কংগ্রেস, সিপিএম সেই রকম লড়াকু মানসিকতার কাউকে খুঁজে পান? বিজেপির মধ্যে তো অবশ্যই আমি শুভেন্দু এবং সুকান্ত বাবুকে পাই, অবশ্যই পাই। সিপিএমের মধ্যে আমি মীনাক্ষী মুখোপাধ্যায়কে পাই এবং তাদের একটা তরুণ ব্রিগেড আছেন, তাদের অনেককে পাই। কংগ্রেসের মধ্যে অধীর চৌধুরী সেই ভূমিকায় এখনও লড়াই করে যাচ্ছেন, অনেক বয়স, বুঝতে দেন না, তাকে পাই। সুতরাং আছেন, লড়াই করার মানুষ নেই, তার লড়াই করার নেতা বা যুবক এরকম নেই তা নয়, আছেন। খুব ইন্টারেস্টিং। জাস্টিস গাঙ্গুলি, যাদের নাম বললেন তাদের অনেকে আজকে তিনি যখন বিজেপিতে যোগদান করেছেন তারা প্রতিক্রিয়া দিয়েছেন। আমি উল্টো দিক থেকে শুরু করি। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন? অধীরদা, দেখাবো। একদিন আপনি বিচারকের চেয়ারে বসে নির্দেশ দিয়েছেন, আপনার পরিচয় ছিল আপনি নির্দেশ দেওয়ার মালিক। আজ আপনাকে নির্দেশ পালন করতে হবে। নির্দেশ দাতা নয়, নির্দেশ পালনকারী। এই জায়গা থেকে আপনি কি বেরোতে পারবেন? জাস্টিস গাঙ্গুলি: অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আমি বিচারপতি হয়েছি 56 বছর বয়সে। তার আগে পর্যন্ত আমি নিজের মামলা করেছি। তার আগে পর্যন্ত আমি বহু খ্যাতনামা সিনিয়রদের সঙ্গে কাজ করেছি, তাদের নির্দেশ পালন করে ব্রিফটা রেডি করেছি। সুতরাং এই নির্দেশ পালনে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু সাধারণভাবে বিচারপতিরা অর্ডার নেন না, অর্ডার দেন না। সেইখানে একটা দল মানে সেই দলীয় হুইপ,
দলের বড় নেতার কথা শুনতে হবে, দলীয় আইন কানুন মানতে হবে, দলের স্ট্যান্ড সেটা আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে না মিললেও, না পছন্দ হলেও সেটা অনুসরণ করতে হবে। সেটাই তো দলীয় শৃঙ্খলার একটা নিদর্শন, যে ব্যক্তিগতভাবে হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু দলের শৃঙ্খলা মেনে চলার জন্যে এটাকে ফলো করতে হবে। পছন্দ না হলে প্রতিবাদ করবেন না? সে প্রতিবাদ করার ফোরাম নিশ্চয়ই দলের মধ্যে আছে, রাস্তায় নেমে প্রতিবাদ করব না। কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি যে দলের সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না, দলের গালে দুটো থাপ্পড় মেরে তাপস রায় চলে এসেছেন অন্য দলে, তাই না? ভালোই করেছেন, তাপস রায়ের একটা গ্রহণযোগ্যতা আছে এবং তিনি একজন সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত, এবং তিনি তার এমপি এমএলএর এমএলএর পদ থেকে পদত্যাগ করে তারপর অন্য দলে এসেছেন। অন্য কারা এসছেন? মমতা ব্যানার্জি বলুন না কারা এসছেন? ওনার দলে তো অনেকে এসছেন, জয়েন করেছেন অন্যান্য দল থেকে। বাবুল সুপ্রিয় আছে, পদত্যাগ করেছিলেন। নৈতিকতার উদাহরণ আমি মানছি আপনার সঙ্গে কম। আজকে আবার দেখলাম যে মুকুটমণি বাবু তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন, ইস্তফা দেবেন কিনা আমরা জানি না। করতে পারেন, এরকম যাওয়া আসা চলে। এবং এই যে দলের একটা দল থেকে অন্য দলে যাওয়া আসা, এটাকে আমি একজন ব্যক্তি মানুষের গণতান্ত্রিক অধিকার বলে মনে করি। কিন্তু নৈতিকতার প্রশ্নে একটা জিনিস তো মেনে চলতেই হবে, যে আমি ধরুন এক্স রাজনৈতিক দলের থেকে নির্বাচিত, তাদের স্পন্সর ক্যান্ডিডেট হয়ে আমি ওয়াই রাজনৈতিক দলে যাচ্ছি, আমি তো ওয়াই এর জন্য দাঁড়িয়ে নির্বাচিত হইনি, তাহলে এক্স দলের পদটা ছেড়ে দিয়ে আবার নির্বাচনের মুখোমুখি হতে হবে। এইটুকু যদি আমাদের এমএলএ এমপিরা করতে না পারেন, তাহলে বুঝতে পারবে যে তারা একেবারেই কোনো নৈতিক মান ফলো করছেন না। এটা করা উচিত নয়, একেবারেই উচিত নয়। মানুষের বিরুদ্ধে কথা বলেন, তামাশা করেন, হাসেন। সব থেকে বড় কথা, তারা ভোট পেয়েছেন, মানুষ তাদের ভোট দিয়েছেন সেই দলের ঝান্ডা হাতে নিয়েছিলেন বলে। হ্যাঁ, প্রতীক নিঃসন্দেহে নিশ্চয়ই। আমাদের মতো দেশে এটা নিয়ে এই ধরনের রাজনীতিকরা যারা দল বদল করছেন, আমি তাদের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করছি, যে আপনি এক্স দল থেকে ওই দলে যেতে পারেন। কিন্তু এটা কেন করবেন? দল সিটটা আটকে রেখে কেন করবেন? যান না, সিটটা ছেড়ে দিয়ে যান, তারপর দেখি আপনি জেতেন কিনা। পরবর্তী ইলেকশনে আপনি হয়তো দাঁড়াবেনই না ভয়তে, নিজে আমি গাছেরও খাবো, তলারও কুড়বো, এই মনোভাব নিয়ে এই কাজটা করেন। সম্পূর্ণ অনৈতিক। এটা ঠিক। কিন্তু আপনি আজকে যে দলে যোগ দিয়েছেন, সেই বিজেপির সর্বভারতীয়ভাবে যদি দেখি, সব থেকে বেশি অন্য দল থেকে বিধায়ক বা সংসদ বিজেপিতেই যোগ দেন, এবং অনেক সময় পদত্যাগ না করে। আপনার সঙ্গে যদি দলীয় নেতৃত্বের দেখা হয়, এটা নিয়ে বলবেন? অনেক সময় উল্টোটাও হয়, পদত্যাগ করেন, আবার অনেক সময় দু একটা ক্ষেত্রে হয়ও না। নিশ্চয়ই। আমি তো এটা নিয়ে আমি তো একটা নিশ্চয়ই বলবো যে এইটা হওয়া উচিত নয়। যারা আসছেন, দেখুন চার্চিল তার জীবনে অনেকবার দলত্যাগ করেছিলেন, অন্য দলে যোগ দিয়েছিলেন, কিন্তু তিনি তো নিজের সিটটা রিটেন করেননি, তাই না? তো এরকম তারা যদি আমি গণতান্ত্রিক অধিকার বলে মেনে নিই এটাকে, এই নিয়মটা কবে এলো? যখন 1984-এ রাজীব গান্ধী প্রচুর সিট নিয়ে জিতলেন এবং বুঝতে পারলেন যে তার তুলনায় অনেক সিনিয়র আছেন, পার্টি নেতা আছেন, যারা হয়তো তার হুইপ শুনবেন না, তিনি অনেক জুনিয়র, রাজনীতিতে অনেক নতুন। তখন তিনি দলত্যাগ বিরোধী আইন একটা করে এটাকে আটকাতে চাইলেন, যে 1/3 কম গেলে হবে না। তার আগে তো ছিল না, তারপরে 2/3 হলো, 2/3। হ্যাঁ, তো তার আগে তো ছিল না। তো তখন তো সেই সাংসদদের হাতেই ছেড়ে রাখা ছিল ব্যাপারটা, তাই না? জাস্টিস গাঙ্গুলি, এখান থেকে আমি সুপ্রিম কোর্টের কথায় আসবো। এই সপ্তাহেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট ইজ কনস্টিটিউশনালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড ইজ নট সাবঅর্ডিনেট টু সুপ্রিম কোর্ট। আমি বলছি, এই ইন্ডিপেন্ডেন্স আপনি কলকাতা হাইকোর্টে বসে বহুবার আমরা দেখেছি, আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে চিঠি দিয়েছেন, তাতে কাজ হয়েছে। আমি ইন্ডিপেন্ডেন্স শব্দটা বিশেষ করে ব্যবহার করছি, তার কারণ অনেকেই মনে করেন রাজনৈতিক দলে যোগ দিলে ইন্ডিপেন্ডেন্স খর্ব হয়, কোথাও একটা সাবঅর্ডিনেট হয়ে যান মানুষ, কারণ তার ওপরে যে স্তরেই তিনি যোগ দিন না কেন, তার ওপরে বড় নেতা থাকে। আমি বলছি, কোথাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজেকে মোল্ড করতে হবে না? না, করতে হবে না, কারণ আমি ইগোম্যানিয়াক হয়ে উঠিনি। আচ্ছা, আমার সবসময় পাটা মাটিতেই ছিল। সে পুলিশ যতই ছিলাম ঠুক, আজকে বন্ধ করে দিলে, আজকেই আসছিলাম বিরাট জ্যামে পড়েছিলাম। অন্য সময় এলে একটা ফোন করতো আমার দেহরক্ষী, লালবাজারের ওই কন্ট্রোল রুমে, সঙ্গে সঙ্গে ওটা ক্লিয়ার হয়ে যেত। আমার তো একটু বিরক্ত লাগেনি। আমি তো ভাবতে আসছিলাম বেশ হয়েছে, ভালো হয়েছে, এরমভাবেই থাকতে হবে, তাই না? তো আমার কোনো ইগো তৈরি হয়নি এই বিষয়ে। ইগো তৈরি হওয়ার প্রশ্ন ছিল না, বিভিন্ন কারণে হয়তো ছিল না, আমি জানি না। তো সেই জন্য আমার কোনো অসুবিধা হবে না।
কিন্তু এরপর যেটা হবে, আপনি আক্রমণ, যেটা বিচারপতিদের ক্ষেত্রে ইদানিংকালে শুরু হয়েছে, ব্যক্তি আক্রমণ, কিন্তু রাজনীতিতে সেটা চূড়ান্ত পর্যায়ে হয়, কোনো তুলনাই হয় না। যে রাজনৈতিক ক্ষেত্রে আপনি এসছেন মানে একেবারে ব্যক্তিগত আক্রমণ, আমার ধারণা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আরও হবে যত নির্বাচনের দিন এগিয়ে আসবে। হ্যাঁ, এই আক্রমণকে ঠেকানোর বহু উপায় বাঙালির জানা আছে। তার একটা হচ্ছে রঙ্গ এবং ব্যঙ্গ। আমার মনে পড়ে কবির সুমন একবার একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তুমি যদি আমার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দাও, আমি হয়তো কিছুই করতে পারবো না, আমি তোমার বিরুদ্ধে একটা স্লোগান লেলিয়ে দেবো, তুমি তাকে তার থেকে পালাবে কী করে, তাই না? তো ওই রকমের রঙ্গ ব্যঙ্গ, হাসি তামাশা, কখনো হয়তো খুব সিরিয়াসলি সেটাকে নিয়ে তার উত্তর দেওয়া, এইসব হবে। কিন্তু একটা মানের নিচে আমি মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক হিসেবে নামতে পারবো না, এটা জেনে আপনারা যারা গালাগাল শুরু করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা যত খুশি গালাগাল করবে। এই কয়েনেজটা আমার চমৎকার লাগলো, মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক, এইভাবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেকে দেখেন। একদম একদম, মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোকের একটা মান আছে, তার নিচে তারা নামেন না, তারা একটু অভিমানী গোছের হন, আমি নই। তো আর তারা গণ্ডগোল ঝামেলা থেকে দূরে থাকতে রাজি থাকেন, দূরে সরে থাকেন। সেই জন্য তারা রাজনীতিতেও আসেন না, এটা খুব ভুল করেন। রাজনীতিতে আসা খুব দরকার, মানুষের এগিয়ে আসা দরকার, না হলে তো দুর্বৃত্তরা ভরে ফেলছে রাজনীতির আঙিনা। তো হ্যাঁ, আমি নিজেকে মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক এবং তার যে মূল্যবোধ, সেটা নিয়েই আমি বড় হয়েছি এবং আমি সেভাবেই বেঁচে থাকব। এইখানে আমি বলবো যে এটা শোনা যায় যে মাননীয় বিচারপতিরা নাকি শোনেন বেশি আর বলেন কম, কিন্তু এখন তো আপনার বলার সময়, তার কারণ এরপরে জনসভায় বলতে হবে। তো প্রথমবার এই স্টুডিওতে এই পোডিয়াম আপনার জন্য তৈরি, আপনি দয়া করে এই পশ্চিমবঙ্গের লোককে, আমার ধারণা কয়েক কোটি মানুষ দেখছেন, যদি বলেন যে আপনি বা আপনার দল জিতলে রাজ্যের মানুষ কি পাবেন, সরাসরি যদি কোনো বার্তা দিতে চান, প্লিজ। আপনার সময় শুরু এখন। বাংলার মানুষ প্রথম পাবে পুলিশি অত্যাচারের হাত থেকে রেহাই। পুলিশকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে, আইনের অপব্যবহার করা হচ্ছে, তার হাত থেকে সাধারণ মানুষ, প্রতিবাদী মানুষ, কারণ বিজেপি ক্ষমতায় এলেই তো প্রতিবাদী মানুষের সংখ্যা কমে যাবে না, তারা তাদের গণতান্ত্রিক অধিকার বজায় রাখবেন, তবে তার জন্য তাদেরকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হবে না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যেভাবে সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচার হবে না। মহিলাদের উপর অত্যাচার হবে আর মহিলা দিবসে আমাদের রাজ্যের প্রধানা কর্ত্রী তিনি হেঁটে যাবেন, এই ভণ্ডামি আপনারা দেখতে পাবেন না। কোথায় সেই মহিলা? তো সেই ভদ্রমহিলা যিনি আমাদের রাজ্যের প্রশাসনিক কর্ত্রী, তিনি তো কোনোদিন সন্দেশখালিতে গেলেন না। আজকে আমাদের সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে? প্রতিটা পাড়ায় একটা করে ঠেক তৈরি হয়েছে, যেখানে কিছু দুর্বৃত্ত বসে মদ খায় খোলা আকাশের নিচে, আর পাশে যে ভদ্রলোকের বাড়ি আছে তিনি গুটিয়ে থাকেন, কিছু বললেই বাড়িতে মারবে, লাঠি মারবে, হাঙ্গামা করবে, পরের দিন মেয়েটার শ্লীলতাহানি করবে, ছেলেটাকে মারবে, তাকেও মারতে পারে, এই ভয়েতে। এই জিনিসগুলো সম্পূর্ণ মুছে দেওয়া হবে, এগুলো চলবে না। এগুলো যারা দুর্বৃত্ত তারা জেনে রাখুন যে যদি বিজেপি বিধানসভায় ক্ষমতায় আসে, তাহলে এই সব মাদ্রামি, তোলাবাজি, রাস্তায় বসে মদ খাওয়া, অন্য মানুষদের বিরক্ত করা, যারা আইন মেনে চলেন, যারা আইন মেনে চলতে অভ্যস্ত, আইন মেনে চলতে চান, অথচ পুলিশে গিয়ে সাহায্য পাবেন না যতক্ষণ না নেতা সেই পুলিশকে ফোন করে দিচ্ছেন যে হ্যাঁ এই ডায়েরিটা আপনি নিতে পারেন, তারা বেঁচে যাবেন। আমার একবার অত্যন্ত অপমানজনক অভিজ্ঞতা হয়েছিল। পুরী থেকে ফিরছিলাম ট্রেনে, আজ থেকে বছর 10 আগে। একজন ওড়িশার ভদ্রলোক আমাকে বললেন যে আপনি বাঙালি? আলাম হ্যাঁ। বললো কোথায় থাকেন? আমি কলকাতায়। বললো আপনাদের কলেজে, ওখানে কলেজে নাকি ভর্তি হওয়ার জন্য ছাত্রনেতাদের টাকা দিতে হয়। আমার মাথা লজ্জায় নিচু হয়ে গেল, কারণ আমি
সবসময় থেকেছি বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ কলেজ, সেন্ট পলস কলেজ, এসব অনেক কলেজের মাঝামাঝি এলাকায়। এই ঘটনাগুলো আমি জানি, আমার কানে আসতো। আমার নিজের ল ক্লার্ক যে ছিল, সে মেদিনীপুর কলেজে তার মেয়েকে ইংলিশ অনার্সে ভর্তি করাতে পারেনি, কারণ 3.5 লক্ষ টাকা চাহিদা ছিল ইউনিয়নের। এই জিনিসগুলো আর থাকবে না, এই জিনিসগুলো আর থাকবে না। শিল্প, এখান থেকে শিল্প তাড়ানো গেছে, একটা খুব সাকসেসফুলি তাড়ানো গেছে। কোনো শিল্প আনা গেছে? শুধু শিল্পের প্রতিশ্রুতি হয়, আর মাঝে মাঝে আন্তর্জাতিক সম্মেলন হয়, সেখানে বড় বড় কথা হয়। কাজ কোথায়? যেখানে কিছু দুর্বৃত্ত, তারা উপাচার্য পর্যন্ত হয়, তাদেরকে দিয়ে প্রথমে দুর্বৃত্তের কাজটা করিয়ে নেওয়া হয়, তারপর তাকে উপাচার্যের আসনে একটা তার সঙ্গে বোঝাপড়া হয়ে যায়, তুমি যদি এই গণ্ডগোলগুলো করো তাহলে তোমাকে উপাচার্য করে দেওয়া হবে। এরকম হয়েছে, উপাচার্য তো অ্যারেস্ট হয়েছেন একজন উপাচার্য, আরও অনেকেই হতে পারেন। তো এই পরিস্থিতি, তো এখন হতাশ হয়ে যাওয়ার মতো, যদিও অনেক দিন ধরে বাংলা একটা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, শিক্ষা, শিল্প, কৃষি, স্বাস্থ্য এবং অন্যান্য সমাজের অন্যান্য দিকগুলোয়, সেটাকে বদলাতেই হবে। বিজেপি এলে, ক্ষমতায় যদি আসে, বিধানসভা নির্বাচনের পর, সেটা এখনও 2 বছর বাকি আছে, যার শুরুটা এই লোকসভা নির্বাচনেই করে দিতে হবে, ঘণ্টা বাজিয়ে দিতে হবে একটা দুর্বৃত্ত দলের, যারা নিজেদেরকে রাজনৈতিক দল বলে ঘোষণা করে, এবং একটা সম্পূর্ণ রকমের একটা করাপ্ট গভর্নমেন্টকে তাদের জায়গা থেকে সরিয়ে দিতে হবে। যদি সরিয়ে দেওয়া না যায়, তাহলে বাংলার বুকে অনেক দুর্ভাগ্য জমা হয়ে আছে, সেগুলো আস্তে আস্তে আরও দেখা দেবে, সমাজ বলে আর কিছু থাকবে না। একটা জিনিস আপনারা ভাবতে পারেন, যে আজকে আমি সল্টলেকে থাকি, সল্টলেকে বহু বাড়িতে বৃদ্ধ বাবা আর মা, তাদের সন্তান চাকরি করতে চলে গেছেন, হয় ব্যাঙ্গালোর, নয় বোম্বে, নয় দিল্লি, ম্যাক্সিমাম ব্যাঙ্গালোর, বা তারা চলে গেছেন বিদেশে। এই বৃদ্ধ বাবা মারা অসহায়। আর যদি আপনি গ্রামের দিকে দেখেন, বহু মানুষ চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে। তার কারণ হচ্ছে বাংলায় না আছে কাজ, না আছে অন্য কোনো কাজ, যেগুলো পরিযায়ী শ্রমিক হয়ে যারা চলে যাচ্ছেন তাদেরকে দেওয়া, এবং কৃষিতে উন্নয়ন, এসব হচ্ছে না। শুধু সংলাপ আউড়ে যাওয়া হচ্ছে বিভিন্ন রকমের, অমুক শ্রী, তমুক শ্রী, হনেশ্রী, তেনশ্রী। আসলে কোনো শ্রী নেই, আসলে কোনো শ্রী নেই। কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার থেকে কাটমানি দিতে হয় নেতাকে। ডান হাতে টাকাটি পাওয়ার ব্যবস্থা করে দেবে, বাঁ হাতে টাকাটি নিয়ে চলে যাবে। এই অবস্থা আছে তো। 100 দিনের কাজ, ভয়ানক ভয়ানক দুর্নীতি সেখানে আছে, ধরা পড়বে, কেউ ছাড় পাবে না। তৃণমূল দলটিকে বুঝিয়ে দিন যে তোমরা যোগ্য নও, তোমরা যোগ্য নও, তোমাদের চেয়ে যোগ্যতর কোনো দল আসবে, তারা খানিকটা উন্নতি করবে। আমি তো বলি খানিকটা নয়, অনেকটা উন্নতি হবে। আপনারা নিরাশ হবেন না, আপনারা আশায় বুক বাঁধুন। আর আমি ভদ্রলোকেদের বলবো, শিক্ষিত সমাজকে বলবো, আপনারা রাজনীতিতে আগ্রহ দেখান, এবং রাজনীতিতে আগ্রহ দেখানোয় রাজনীতিতে এগিয়ে আসুন, সে যে দলেই হোক, দুর্বৃত্ত দল ছাড়া এগিয়ে আসুন। না হলে রাজনীতির আঙিনাটা সাফ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে, অসম্ভব হয়ে দাঁড়াবে। আজকে আপাতত এই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি প্রথম প্রশ্ন থাকবে যে ফাঁকা স্টুডিওর বদলে যদি শয়ে শয়ে কালো মাথা থাকতো, তাহলে অভিজিৎদা বক্তৃতায় আরও জোশ বাড়তো। নিশ্চয়ই, আচ্ছা, নিশ্চয়ই আরও অনেক কথা বলতে পারতাম, যেগুলো স্টুডিওতে বসে বলাটা সম্ভব নয়, কারণ এখানে একটা নির্ধারিত সময় থাকে। আরও হয়তো 10 মিনিট আমি বলতে পারতাম, আরও বিভিন্ন উদাহরণ আমি দিতে পারতাম। 100 দিনের কাজে কি দুর্নীতি হয়েছে, কিভাবে হয়েছে,
তার গল্প আমি বলতে পারতাম। শিক্ষায় কিভাবে দুর্নীতিটা হয়েছে স্বল্প বলেছি, আরও অনেকটা বলতে পারতাম। আমরা কি তমলুকের প্রথম ভাষণটা শুনলাম, তমলুকের বিজেপি? দেখুন, সত্যি কথা বলতে কি, তমলুকেই যে আমি টিকিট পাবো বা আমি আদৌ টিকিট পাবো, আচ্ছা, সে ধারণা আমার এখনো পর্যন্ত তৈরি হয়নি। ঠিক আছে, যদি অনেকে বলছেন, অনেক এর নাম বলছেন, কিন্তু আমাকে যতক্ষণ না অফিসিয়ালি একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, সে যে দায়িত্বই হোক, যদি বলেন যে তোমাকে শুধু রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য শুধু প্রচার করতে হবে, কোনো টিকিটের প্রশ্ন নেই, বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার করতে হবে, তাহলে আমি তাই করব। আপনার স্পিচ শুনে আরেকটা পদ হতে পারে, সেটা হচ্ছে বিজেপির ইস্তেহার কমিটির প্রধান। কারণ এলে কি হবে সেটা এত সংক্ষেপে আপনি গুছিয়ে বললেন। এটা তো করতেই হবে, এটা বাংলার ডিমান্ড। বাঙালি হিসেবে আমি লজ্জিত যে বাংলা এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। আমি লজ্জিত, আমার যন্ত্রণা হয়, জানেন, বাঙালি এই অবস্থায় পৌঁছে গেল। বাঙালির তো একটা সুনাম আছে, সত্যিকারের সুনাম এখনো পর্যন্ত আছে। আচ্ছা, আপনি বললেন যে কোথাও কোনো কিছুতে শ্রী খুঁজে পাচ্ছেন না। আমি বলছি গত 11 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে যদি দু একটা ভালো জিনিস আপনার কাছে জানতে চাই, যে কোনটা আপনার ভালো লেগেছে? সবটা খারাপ তো হতে পারে না, ভালো লেগেছে। প্রত্যেকটা ভালো উদ্দেশ্যে শুরু করা হচ্ছে বলে আচ্ছা, তার পেছন থেকে টাকাটা মেরে দেওয়া হয়েছে। সুতরাং যেটাকে ভালো বলে বলা হয়েছে, সেটা অনুসন্ধান করলে দেখা যাবে সেটা আসলে ভালো হয়নি। সেটা কিছুটা মানুষের হাতে গেছে, বাকিটা অন্যদের পকেটে গেছে। আর যদি দলীয় রেসপেক্টে দেখি, তাহলে একটা জিনিস মিস করলাম। সাধারণত বিজেপি নেতারা বক্তৃতা শেষ করে হয় জয় শ্রীরাম কিংবা ভারত মাতা কি জয় বলে। আপনার বোধহয় সেটা অভ্যেস হয়নি এখন। এটা ঠিকই বলেছেন, আমার এখন অভ্যেস হয়নি। আমি এইখানে ঠিক যেখানে থেমেছিলাম, রাজনীতিবিদদের কথা শোনাচ্ছিলাম, অধীর রঞ্জন চৌধুরী দেখালাম, এবার দেখাবো সুজন চক্রবর্তী। আপনাকে বলে রাখি, বামপন্থীরা সার্বিকভাবে একটু হতাশ। তাদের অনেকেই ভেবেছিলেন হয়তো 24-এ না হলেও 26-এ বামপন্থী মুখ হিসেবে আপনি উঠে আসবেন রাজনীতির জগতে। সেখানে বিজেপিতে যোগ দেয় তাদের অনেকে কিন্তু সাধারণ বামপন্থী কর্মীরা হতাশ হয়েছেন। কি বলবেন তাদের? দেখুন, সত্যি কথা বলতে কি, যে আমি যখন 5 দিন ছুটি নিয়ে বাড়িতে বসেছিলাম, আমি বুঝতে পারছিলাম যে রাজনৈতিক ডাক আসছে, এবং সেই জন্যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্যে আমি পদত্যাগ করার আগের সপ্তাহটা পুরোটা আদালতে বসে কোনো অ্যাডজুডিকেশনের কাজ করিনি। তার কারণ হচ্ছে যে কয়েকটি দল থেকে ডাক সত্যিই আসছিল যে আপনি দাঁড়ান বা আপনি আমাদের সঙ্গে যোগ দিন। এই অবস্থায় আমি তো ভেতরে ভেতরে হয়তো আমার অবচেতনে ইনফ্লুয়েন্সড হয়ে যাব, তাহলে আমার আর কোর্টে বসাটা উচিত নয়, এবং আমাকে একটা দিন নির্ধারণও করতে হবে যেদিন আমি ছেড়ে চলে আসব। তো সেটা দিনটা গেল, একটা মাসের শেষের দিন শেষ হয়ে গেল, নতুন একটা মাস পড়লো। তার যে প্রথম সোমবার, সেই দিন আমি রিজাইন করলাম। প্রথম সোমবার, সেদিন মান্থলি লিস্ট বেরোয় হাইকোর্টে। মান্থলি লিস্টে আমার যা বাকি মামলা ছিল সেগুলো সব আমার তালিকা থেকে ছেড়ে দিলাম। আপনি মঙ্গলবার পদত্যাগ করলাম। মানে দ্রুততম যে দিন এলো, ওই 5 দিনের পরে বা 7 দিনই তো কাজ হয় না, 2 দিন ছুটি থাকে। এই 5 দিন বসে আমি শুধু ভেবেছি। অর্থাৎ আপনি যে নামটা শুনতে চান না, তিনি বলছেন যে আপনি এজলাসে বসে, আদালতে বসে বিজেপির কথা ভেবেছেন বা বিজেপির কাজ করেছেন, সেটা সম্পূর্ণ ভিত্তি। কোনো অভিজ্ঞতা নেই, কিছু জানে না। একে জিজ্ঞেস করুন না 2-3টে প্রশ্ন এখানে ডেকে, কি উত্তর দেয় দেখুন, বিদ্যা বুদ্ধি বেরিয়ে যাবে। একে আমি কোনো গুরুত্ব দিতেই রাজি নই। আপনি বলছিলেন বামপন্থীদের হতাশা। হ্যাঁ, বামপন্থীদের দিক থেকেও যদি তারা অস্বীকার না করেন, একটা ডাক এসেছিল একটা কেন্দ্র থেকে দাঁড়ানোর জন্যে, এবং আমার বহু চেনা পরিচিত মানুষ, বন্ধু বান্ধব আছেন যারা বামপন্থী। বাংলায় বাম ব্যাপারটা কি ভালো করে না জানলেও তারা বামপন্থী হয়ে যান অনেকেই। আমি হইনি, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত, সেটা নিয়ে আমায় ভাবতে হয়েছিল। আমি সময় নিয়েছিলাম। আমি পরে যে মহল থেকে ডাকটা এসেছিল, আমি বলেছিলাম যে না, আমি করব না। তারপর আমাকে ভাবতে হচ্ছিল যে অন্য দলে যে ডাক আছে সেটা কতটা কনসিডার করব। অনেক ভেবেছিলাম, ভেবে দেখলাম যে বিজেপি হচ্ছে একটা সলিড প্ল্যাটফর্ম যেখানে কাজ করা যায়, এবং আমার বিজেপির যে কর্মসূচি এবং বিজেপির যে পলিটিক্যাল থট, তার সঙ্গে আমার মনের মিল আছে।
আর অন্য দল সেখান থেকে কোনো ডাক আসেনি। খুব সূক্ষ্ম একটা, খুব ফেইন্ট একটা ইশারা এসেছিল, সেখানেও আমি যাইনি। তো আজকে যারা বলছেন যে আমি ওখানে বসে বিজেপির হয়ে রায় দিয়েছি, তারা এসব ঘটনা জানেনই না, বোধও করেন না, বুঝবেনও না। ওখানে বসে কি আমি কখনো বলেছি যে আমি বিজেপি, আমি কি কোনো হিন্টস যদি দেখাতে পারেন যে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে আমি কাজ করেছি বা একটা রায় দিয়েছি, তাহলে আমাকে বলবেন কোন জাজমেন্টটা। প্রত্যেকটা জাজমেন্টের কপি আমার কাছে আছে, প্রত্যেকটা অর্ডারের কপি আমার কাছে আছে, আমি দেখে নেব। যদি প্রয়োজন হয় তার ব্যাখ্যা আমি সমাজ মাধ্যমেই দিয়ে দেবো। শুধু দেখান, গালাগাল করলে শুধু হবে না, একটু সাবস্ট্যান্সিয়েট করতে হবে। সাবস্ট্যান্সিয়েট করার যা নামে নেই, কাজে পারে না কিচ্ছু, হিটিং বিলো দ্য বেল্ট। অনেকে এটাও বলছে যে আপনার বিভিন্ন অবজারভেশনে আপনি রাহুল গান্ধীকে সমালোচনা করেছেন, কিন্তু কোনো বিজেপি নেতা নেত্রীকে কোনো দিনই আপনার অবজারভেশনে সমালোচনার পাত্র করেননি। না, আমি তো সমালোচনা যে নিয়মিত রাজনৈতিক দলের করতাম তা তো নয়। আমি এই কথাটা বলেছিলাম যে আমি যখন ওই এর অ্যাফিডেভিট অফ অ্যাসেটসের কথা বলছিলাম একদম একজনের, তখন আমার হঠাৎ রাহুল গান্ধীর কথা মনে হয়, কারণ এই কংগ্রেসের গান্ধী পরিবারের উপার্জন নিয়ে আমি সব সময় সন্দিহান, সব সময়। আইএনের টাকাটা কোথায় গেল? আইএনের যে ৮০,০০০ কোটি টাকা, সে টাকাটা কোথায় গেল? নেহরু তো জানতেন সে টাকাটা কে নিয়ে চলে গেছে, সে টাকাটা নেহরু উদ্ধারও করেছেন। আপনারা পড়ুন না, বিভিন্ন বই পড়ুন, পড়ে দেখতে পাবেন। এদের রাজনৈতিক, এদের অর্থনৈতিক ভিত সম্বন্ধে আমার বরাবরের সন্দেহ আছে, তাই আমি রাজীব গান্ধীর নামটা বলেছিলাম, রাহুল গান্ধীর নামটা বলেছিলাম। উত্তর দিন না, আজও দিন না পারলে। কিন্তু আপনি ওই সূক্ষ্ম ইঙ্গিতের কথা বলছেন। অধীর রঞ্জন চৌধুরী গত বছর যখন আপনার বিচারপতির পদ ছাড়ার কোনো সম্ভাবনা দিগন্তেও দেখা যাচ্ছিল না, তখন অন ক্যামেরা বলেন যে এই মানুষটি যদি কোনো দিন একে কেন্দ্র করে কোনো বিধানসভা ভোট লড়া হয়, একে মুখ্যমন্ত্রী মুখ করে, তাহলে আমি সবার আগে সেই লাইনে দাঁড়িয়ে ভোট দেব। হ্যাঁ, এই কথা বলেন। হ্যাঁ, অধীরবাবু আমাকে ব্যক্তিগত স্তরে এতটাই পছন্দ করেন, এতটাই পছন্দ। আজকে রাজনৈতিক দল আলাদা, বিজেপিতে যোগ দেওয়ার পরে সেই পছন্দের মাত্রা কমে যাবে না? হ্যাঁ, রাজনৈতিকভাবে যে পছন্দের মাত্রা তো নিশ্চয়ই কমে যাবে, কিন্তু ব্যক্তি মানুষের সঙ্গে যে যোগাযোগটা তৈরি হয় সেটা কমবে বলে মনে হয় না। কারণ আমি খুব কম বাঙালির মধ্যেই দেখেছি যে এই নিয়ে প্রকৃত দূরত্ব তৈরি হয়। গতকাল আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা শুনছিলাম, তিনি আমার তীব্র সমালোচনা করেছেন। বলেছেন যে অভিজিতের অধঃপতন হলো, সে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একটা দুর্নীতিগ্রস্ত দলে চলে গেল। তো এর রাজনৈতিক উত্তর হতে পারে যে আপনার দলও সমান দুর্নীতিগ্রস্তই, যদি বেশি না হয়, ছিলই। কিন্তু তিনি পাশাপাশি এটাও বলেছেন যে যখন দেখা হবে তখন আমরা একসঙ্গে চা খাবো, ব্যক্তিগত খোঁজ খবর নেবো, খবরাখবর নেবো। এইটা তো বাঙালির, এইটা তো মধ্যবিত্ত বাঙালির সৌজন্য, এটা আছে, এটা থাকবে বলে আমি মনে করি। এবং এটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের যে লোকজনরা আমাকে চেনেন তাদের কাছ থেকেও এটা বজায় থাকবে, এটা বজায় থাকবে। এটা আপনি আশা করছেন? আমি আশা করি, কারণ আমার দিক থেকে বজায় তো থাকবেই। আমি তো হঠাৎ একজনকে কিছু বলে আক্রমণ করতে পারবো না। আপনি আগে একবার বলেছিলেন তার দিক থেকেও বজায় ছিল, শুধু একটা বাক্য বলেছিলেন আপনি আমাদের বিরুদ্ধে এত, যখন আপনার সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু ওভারঅল শি ওয়াজ কর্ডিয়াল, ভেরি কর্ডিয়াল, ভেরি কর্ডিয়াল। বেশ, আমি দ্রুত একবার দেখাবো সুজন চক্রবর্তী কি বলেছেন আজ। যে মনোভাব থেকে বা যে ভঙ্গি থেকে চাকরি প্রার্থীদের মনে আশা জোগাচ্ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, সেই আশা কি আর তার মর্যাদা দিতে পারলেন? নাকি হঠাৎ করে দলে গিয়ে এমপি হবার অছিলায়, ভোটে দাঁড়াবো, নেতা হব, এই অছিলায় চাকরি প্রার্থীদের অস্বস্তির মধ্যে ফেলেন, বিপর্যস্ত করলেন, আর প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করলেন। তৃণমূল বলার সুযোগ পেল যে ওটা যথাযথ রায় ছিল না, ওটা বিজেপির প্রভাবের রায়। এই আমাদের পশ্চিমবঙ্গের মার্ক্সবাদীদের একটা অভ্যেস আমি দেখেছি বরাবরই, যে সত্যি মিথ্যে মিলিয়ে একটা কথা বলেন, যেখানে সত্য থেকে মিথ্যাকে ছাড়ানো খুব মুশকিল হয়ে পড়ে। আমার পক্ষে মুশকিল নয়, কারণ আমি অনেক ক্রস এক্সামিনেশন আমার প্র্যাকটিসিং লাইফে করেছি।
সুতরাং আমি এটাকে জোরটা ছাড়িয়ে দিচ্ছি। উনি একটা জিনিস দেখালেন উনি জানেন, আর একটা জিনিস দেখালেন উনি জানেন না। উনি যেটা জানেন না বলে দেখালেন সেটা হচ্ছে যে গত 2 মাসেরও বেশি সময় আমার হাতে আর শিক্ষা সংক্রান্ত মামলা ছিল না। ডিটারমিনেশন বলে একটা জিনিস আছে, এটা থেকেই বদলায়। এটা কেউ বদলে দিচ্ছে ইচ্ছে করে তা নয়, এটা বদলাতেই রুটিনই হয়। এটা রুটিনই হয় যে আজকে তুমি শিক্ষার মামলা শুনছো, কালকে তুমি স্বাস্থ্যের মামলা শুনবে, পরশুদিন তুমি কোঅপারেটিভের মামলা শুনবে। এই অনুযায়ী আমার সাবজেক্টটাও বদলে গিয়েছিল। ফলে তাদের যে মামলা তা শেষ পর্যন্ত দেখা সেটা আমার হাতে আর ছিল না। যদিও অনেক মামলা আমি পার্ট হার্ট করেছিলাম, কিন্তু আমি যে মামলাগুলো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শোনার, সেটার পরে আর পার্ট হার্ট মামলা শোনার মতো সময় আর থাকছিল না। তো এটা উনি হয়তো জানেন বা জানেন না। আর এমপি হওয়ার জন্যে আমি আসিনি, এটা আপনি বিশ্বাস হয়তো করবেন না। আমি এসেছি একটা রাজনৈতিক দলে যোগ দিয়ে সেই রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রমকে যেভাবে শৃঙ্খলাবদ্ধ সৈনিকের মতো লোকে করে আমি সেইভাবে করব, সেই জন্য এসেছি। আজকে আমি এমপিতে দাঁড়ালাম বলেই কি আমি এমপি হয়ে গেলাম? মানুষ জিতিয়ে দিল আমাকে, যে কোনো সিটেই আমি দাঁড়াই, তা তো নয়। আমি কোনো ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় যাইনি, কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় গিয়ে বসে আছি, তা তো নয়, এরকম নয়। আমি মানুষের কাছে এসেছি যে তোমরা যদি বেছে নেবে বলে মনে করো বেছে নাও, আর যদি তাড়িয়ে দেবে বলে মনে করো তাড়িয়ে দাও, চলে যাও। এই নিয়ে আমার কোনো মোহ নেই। আচ্ছা, এইখানে আপনি একটা শব্দ ব্যবহার করলেন শৃঙ্খলাবদ্ধ। আমি বলছি এর পাশাপাশি আরেকটা শব্দও আছে যেটা বাস্তব, সেটা হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা। আপনি যে দলে যোগ দিয়েছেন, ধরুন দুর্নীতি, আপনি চিরকাল বলতেন, এজলাসে বসে বলতেন যে আমি দুর্নীতির শেষ দেখে ছাড়বো। আজকে আপনাকে শিক্ষা দুর্নীতি নিয়ে বললে, রাজনৈতিকভাবে যদি আলোচনা হয়, আরেকজন বলবে আপনি ব্যাপক দুর্নীতি নিয়ে কেন বলছেন না। টেট কেলেঙ্কারিতে আপনিও নিশ্চয়ই জানবেন, আমাদের অন ক্যামেরা আছে, যে বিশ্বজিৎ কুণ্ডু তিনি বলেছেন নিজের আত্মীয় সহ বিভিন্ন লোককে, প্রায় 60 জনের বেশি লোককে তিনি নিজে চাকরি করে দিয়েছেন। তিনি এখন, আপনি আজকে যে দলে যোগ দিলেন সেই বিজেপি করছেন। তো মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ কুণ্ডু তো যায় না, অথচ দুজনেই একই দলে। এটা নিয়ে আপনি কি ভেবেছেন? দেখুন, জলে যেমন বিভিন্ন রকমের মাছ থাকে, দলেও তেমন বিভিন্ন রকমের মানুষ থাকে। ঠিক আছে, আপাতত এইটাই আমি বলবো। তো কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিজেপিও কিছু কম করে না, যথেষ্ট করে। ব্যাপম নিয়ে বলার মতো যদি পরিস্থিতি আমার কাছে আসতো, আমি যতদিন জজ ছিলাম বা তার আগে যখন আমি আইনজীবী হিসেবে ছিলাম, যদি পরিস্থিতি হতো আমি নিশ্চয়ই ব্যাপমের ব্যাপম কাণ্ডের সমালোচনা করতাম, তাই না? তাকে লুকিয়ে দিতাম না। কেন লুকিয়ে যাব? একটা দুর্নীতি একটা দুর্নীতি, অন্য কিছু নয়। অভিজিৎবাবু, দীর্ঘদিন আপনি যখন এজলাসে বসে বিচার দিয়েছেন, তখন একটা আপনার ফ্যান ক্লাব হয়তো একটু চিত্রতারকা সুলভ কয়েনেজ হয়ে যাবে, কিন্তু বহু মানুষ আপনার বিচার থেকে উপকৃত হয়েছেন। আমরা তাদের অনেককে আজকে তাদের সঙ্গে হয় কথা বলেছি, স্টুডিওতেও খানিকক্ষণের মধ্যে নিয়ে আসবো। প্রথম আমি দেখাবো অনামিকা রায়, আমবাড়ি ফালাকাটা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। তিনি বলেন যে আপনি না থাকলে তার শিক্ষিকা হওয়া হতো না। আমি একাধিক এরকম উদাহরণ দেখাবো। প্রথমে অনামিকা। অসংখ্য ধন্যবাদ স্যার, কারণ আপনি ছাড়া মানে আমার যে শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন সেটা কখনোই পূরণ হতো না। তো এই জন্য আমি আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। তবে স্যার, মানে আপনি যদি আর কিছুদিন থাকতেন, আমার মনে হয় আপনি যদি কিছুটা দিন আর থাকতেন, আমাদের মতন যে যারা আজও এখনও মানে ন্যায় পায়নি বা এখনও বঞ্চিত, তারা হয়তো তাদেরও হয়তো স্বপ্নটা পূরণ হতো। আমি এইখানে সোমা দাস, বারবার আমি সোমার কথা বলি, ক্যান্সার আক্রান্ত সোমা। আমি পরপর কয়েকজনের বক্তব্য দেখাবো। আনন্দবাজার পত্রিকায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ঘটনাটি পড়েন। সোমা দাসকে এজলাসে ডেকে পাঠান, বলে যে তোমার চাকরির ব্যবস্থা, তুমি ক্যান্সার হয়েছে, তোমার দুরারোগ্য অসুখ, চাকরির ব্যবস্থা করে দেবো। সোমা বলে আমি একমাত্র শিক্ষিকার চাকরি করব, শিক্ষকতা ছাড়া আমি কিচ্ছু করব না। তারপর মাননীয় বিচারপতি সরকারকে অনুরোধ করেন, সোমা চাকরি পায়। আজকে যখন তিনি ইস্তফা দিয়েছেন বিচারপতি পদ থেকে, বিজেপিতে যোগ দিয়েছেন, সোমা দাস আজকের দিনে দাঁড়িয়ে কি বলছে? এটা
একটু আমার কাছে হতাশাজনক, কারণ তিনি দুর্নীতি নিয়ে প্রথম তিনিই বলেছিলেন, আর তারপর চাকরি প্রার্থী তার কাছে অনেক আশাও ছিল সেই সময়ের আগে হয়ে যাওয়াতে। শিক্ষা থেকে দুর্নীতি এখনও তো যায়নি, আর এখনও আমার মঞ্চে যারা আছে প্রায় 1100 দিন তারা বসে আছে, তাদের চাকরির এখনও কোনো সুরাহা হয়নি। সেক্ষেত্রে যদি তার অবসরের আগে আমার মঞ্চের যারা আছে তাদের যদি চাকরি হয়ে যেত, তাহলে সবাই ওখানে চাকরি পাওয়ার যোগ্য, তাই সবার চাকরিটা আমাদের আশা, আর সেটা হয় খুব তাড়াতাড়ি, এটাই আশা করব। কমন ফ্যাক্টর যেটা প্রত্যেকের প্রত্যাশা যে আপনি সমস্ত সমাধান করে দেবেন এবং আরও অনেকের চাকরি দিতে পারতেন। না, এটা ওনাদেরকে আমি করজোড়ে একটা জিনিস অনুভব করতে বলবো, যে কোন মামলা আমি শুনবো না শুনবো, কোন বিষয়টার মামলা, সেটা আমার হাতে নয়, সেটা প্রধান বিচারপতির হাতে। তাকে বলা হয় মাস্টার অফ রোস্টার। তিনি ঠিক করবেন যে কোন বিচারপতি কোন মামলাটা শুনবেন, কখন কার বিচারের ওই সাবজেক্টটা আমি বদলে দেবো। তো আমি তো অনেক দিন ধরেই এদের মামলা শুনছিলাম না, অনেক দিন ধরে। তো আমি আসলে আইনের এই খুঁটিনাটি তো সাধারণ মানুষ জানেন না, তারা বিচারপতি হিসেবে আপনার হাতে একটা জাদুকাঠি দেখেছে, এবার সেই জন্য প্রত্যাশা এবং সেই জন্য আপনার সিদ্ধান্তে হয়তো কোথাও হতাশাও মিশছে। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষকে আমি আজকে আপনাদের মাধ্যমে এইটুকু বলতে চাই যে একজন বিচারপতির হাতে তিনি কোন ধরনের মামলা শুনবেন সেটা বিচারপতির ওপর নির্ভর করে না। আমি নিজে বা কোনো বিচারপতি নিজে বেছে নেন না, সেটা ঠিক করে দেন প্রধান বিচারপতি, এবং এটাই তার একেবারে নিরঙ্কুশ ক্ষমতা। এটা নিয়ে কেউ কিচ্ছু বলতে পারবে না। এমনকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এটা বলতে পারবেন না, তাকে নির্দেশ দিতে পারবেন না। এইভাবে চলে, পুরো সিস্টেমটা এইভাবে চলে। তো এইটা আপনারা অন্তত বুঝুন যে আমার হাতে সব ছিল না, যতদিন যতটা ছিল আমি সেখানে ন্যায্য বিচার করার চেষ্টা করেছি। প্রচুর মানুষ সরাসরি ভারতীয় বিচার ব্যবস্থা থেকে প্রতিদিন উপকৃত হন, তারা মনে রাখেন। ব্যক্তিগতভাবে বিচারপতিরা ন্যায় বিচার সব সময় দেওয়ার চেষ্টা করে, এই বিশ্বাস থেকে একটা ভরসা তৈরি হয়। আমরা বারবার বলি যে বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের ভরসা বোধহয় সব থেকে বেশি, যে কোথাও কেউ না পাশে থাকলে বিচার ব্যবস্থা, মাননীয় বিচারপতিরা নিঃসন্দেহে পাশে দাঁড়াবেন। এই রকম একজনকে আমার স্টুডিওতে অতিথিরা চলে এসছেন, প্রিয়াঙ্কা সাউ। প্রিয়াঙ্কা, আপনি 2021 সালে বোধহয় আদালতের দ্বারস্থ হন এবং আপনার সন্দেহ ছিল যে মেরিট লিস্টে কিছু একটা গোলমাল ছিল, এবং সেইখানে আপনি আজকে বাঘাযতীন বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা। আমি বলছি যে এইখানে আপনি মাননীয় বিচারপতি আছেন, কিভাবে তার সঙ্গে যুক্ত, বা আজকের দিনে দাঁড়িয়ে তিনি যখন বিচারপতি পদে ইস্তফা দিয়ে একটি রাজনৈতিক দলে আজকেই যোগদান করেছেন, আপনার কি অনুভূতি? দেখুন, প্রথমেই আমি বলবো যে আমি সত্যি বিচার ব্যবস্থার কাছে অত্যন্ত ঋণী, এবং তারপরে বলবো যে মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি না থাকতেন, ওনার ইন্টারভেনশন ছাড়া আমার চাকরিটা এত সহজে পাওয়া হতো না। হয়তো আমি আজও সেই মঞ্চে বসে থাকতাম, কিন্তু সেখান থেকে তারপরেও এটা বলবো যে আমার বিচার ব্যবস্থার প্রতি জুডিশিয়ারির ওপর আস্থা অগাধ ছিল, সেই কারণে আমি আদালতের দ্বারস্থ হয়েছি এবং ওনার মানে এই হেল্পটা আমি পেয়েছি। এরপর যেটা বলতে চাইবো যে অনেকেই হয়তো ভাবছে, অনেকেই আমার সহযোদ্ধা যারা একটা সময় একই মঞ্চে আমরা সময় কাটিয়েছি, তারা হয়তো অত্যন্ত নিরাশ হয়ে গেছে যে উনি আদালত ছেড়ে হয়তো রাজনীতির মঞ্চে। সেক্ষেত্রে আমি বলবো আমাদের সবসময় চিন্তাভাবনাটা অত্যন্ত সীমিত হয়ে যায়, আমি কেন্দ্রিক হয়ে যায়, যে আমি কেন বিচার পেলাম না। অবশ্যই এটা হওয়া স্বাভাবিক, এটা হিউম্যান নেচার, কিন্তু তারপরেও যেটা বলতে চাইবো, আমরা কি একটু এগিয়ে ভাবতে পারি না যে আমাদের যেখানে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, সমস্ত জায়গায় বাংলা আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে, সে জায়গায় ওনার মতো একজন মানুষ, এই ব্যক্তি মানুষটি যদি এগিয়ে আসেন রাজনীতির ময়দানে, তাহলে সমস্ত সেক্টর থেকে এই দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে উঠবে, এবং আরও বহু মানুষ, বহু ছেলেমেয়ে যারা তাদের মতো রাস্তায় বসে আছে অথবা বাবা মার চোখের জলের সম্মুখীন হচ্ছে, তাদের একটা কর্মসংস্থান হবে এবং একটা নতুন পশ্চিমবঙ্গ আমরা আবার দেখতে পাবো। সে জায়গা থেকে আমি অত্যন্ত আশাবাদী
যে উনি যে ডিসিশনটা নিয়েছে, যদিও আমি জানি কারণ নিয়োগ মামলা উনি বেশ কিছুদিন ধরেই শুনছিলেন না, তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আরও বিচারপতিরা আছেন, একইভাবে তারা যদি জুডিশিয়ারির ইন্টারভেনশন চায় তাদেরকে কোর্টে যেতে হবে, মামলা করতে হবে এবং তারা বিচার একইভাবে এখনও পাবে। এবং আমরা বিশ্বাস করি মাননীয় বিচারপতিরা যার কাছে এই মামলা তিনি নিশ্চয়ই সুবিচার দেবেন। জাস্টিস গাঙ্গুলি। হ্যাঁ, এ প্রসঙ্গে আমি বলবো যে প্রিয়াঙ্কাকে আমি দেখতাম উৎসুকভাবে আমার কোর্টে অনেক দিন ধরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু দিনের পর দিন দেখতাম যে সে কোনো মামলা, তার কোনো হয়ে কোনো উকিল মামলা করতে আসছে না বা সে নিজেও কিছু বলছে না। তো তখন আমি একদিন ওনাকে সামনে ডাকলাম যে আপনি একটু আসুন তো, আপনি কী ব্যাপার, আপনি এখানে রোজ দাঁড়িয়ে থাকেন কেন? তো উনি বললেন যে আমরা তো অবস্থান করি, আমার দায়িত্ব হচ্ছে কোর্টে কি মামলা হচ্ছে, অবস্থানের বিভিন্ন লোকের বিভিন্ন দায়িত্ব আছে, কোর্টে কি মামলা হচ্ছে তার উপর নজর রাখা। তাহলে অবস্থান করে কি হবে, আপনার যদি সত্যি সত্যি কোনো কজ অফ অ্যাকশন থাকে আপনি মামলাটা করুন, তারপর দেখা যাবে আপনার চাকরি হবে কি হবে না, যদি নাও হতে পারে, যদি আপনার কোনো কজ অফ অ্যাকশন না থাকে সেরকম। তো তারপর তিনি মামলাটা করেছিলেন, আমি দেখেছিলাম যথেষ্ট কারণ আছে এবং আমি তার ফেভারেই অর্ডারটা দিয়েছিলাম। আমি রিকোয়েস্ট করেছিলাম স্কুল সার্ভিস কমিশনকে যে তোমরা এরকম একটা অবিচার করে রেখেছো এই প্রিয়াঙ্কা সাউয়ের বিরুদ্ধে, তোমরা এটাকে ঠিক করো, যদি না করতো তাহলে আমরা করি। তারপর ওনারা করে দিয়েছিলেন। তারপরের ঘটনাটা নাটকীয়। তারপরে প্রিয়াঙ্কা এসে একদিন ওই আমার কোর্টের সামনে, ডেস্কের সামনে, তো তার সে কি আক্ষেপ এবং কান্না যে আমার অন্য অন্য বন্ধুরা রাস্তায় বসে আছে, আপনি তাদের জন্য কিছু করবেন, তারা মামলা নিয়ে আসুক না, এলে করবো, না তুমি মামলা নিয়ে এসছো, তোমার চাকরি হয়ে গেছে, তো অন্যরা মামলা দিয়ে যদি আসে তাহলে হয়ে যাবে। তো তারপর তারা আসেনি, হয়তো তারা আন্দোলনের রাস্তাতেই থাকবে বলে ঠিক করেছে, সে থাকুক। কিন্তু এই একটা ঘটনা যেটা দেখিয়ে দেয় আবার যে কী পরিমাণ দুর্নীতি হয়েছিল। ও কবে চাকরি পাওয়ার কথা, উনি এখন তো, আমি অ্যাডভাইস দিতে চাই না, তো সেই জন্য আমি থেমে গেলাম। তো উনি কতদিনের জন্য বঞ্চিত হয়েছেন, বহুদিনের জন্য। এইটা ঠিক না, এটা ঠিক না। এইখানে আমি দেখাবো এবিপি আনন্দে আমরা বারবার সেই খবরটাও চলেছিল, শান্তিনিকেতনে একটি রিকশার পেছনে জাস্টিস গাঙ্গুলি তখন একটার পর একটা দুর্নীতি বিষয়ক মামলার রায় দিচ্ছেন। তো সেই টোটোর পেছনে নিজে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি নিয়ে একটি ছেলে ঘুরে বেড়াতো। এর একটা রাজনৈতিক অভিঘাত থাকা সম্ভব ছিল, কিন্তু সেই ছেলেটি ভয় পায়নি। তার নাম হচ্ছে সুকেশ চক্রবর্তী। আজকে সেই সুকেশ চক্রবর্তী এই খবরে কি বলছে দেখুন। আপনি তৃণমূলকে আপনি দুর্নীতি দল বলছিলেন, সে অবশ্যই তৃণমূল দুর্নীতি দল। আমরা গোটা পশ্চিমবঙ্গই দেখছে যে উনি কী রকম দুর্নীতি দল। কিন্তু আপনি যে বিজেপিতে গেলেন, বিজেপি কি স্বচ্ছ? হ্যাঁ, তুলনামূলকভাবে অনেক স্বচ্ছ, অনেক স্বচ্ছ। তাদের এই ছ্যাঁচড়ামি এবং তোলাবাজির প্রয়োজন হয় না। আমি এইখানে পরের তন্ময় সিং মহাপাত্র, এই তন্ময় আবার শিরোনামে এসেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে শিল্পী তন্ময় বোলপুরের একটা ওয়ার্কশপে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মূর্তি তৈরি করেছিল, আর্ট কলেজের ছাত্র। কি বলছে আজকে? বিচারপতি মহাশয়, আপনার কাছে একটাই প্রশ্ন, আপনি রাজনৈতিক দলে যুক্ত না হয়ে তো অনেক ভালো কাজ করতে পারতেন, যেগুলো আপনি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার আগে করে গেছেন, সেই কাজগুলো তো আপনি তো আবার রাজনৈতিক দলে যুক্ত না হয়েও করতে পারতেন। হঠাৎ করে কেন আপনি এই রাজনৈতিক দলে আসতে চাইলেন বা আপনি যোগদান করলেন? আপনার কাছে এই ছোট্ট আমার এই একটা প্রশ্ন রইল। এ সম্পর্কে আমি বলবো যে হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ানোর আরও অনেক উপায় আছে, কিন্তু সবচেয়ে এফেক্টিভ উপায় হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়া। সেই জন্য আমি রাজনৈতিক দলে এসেছি। অর্থাৎ আপনি বলছেন রাজনীতিবিদদের পরিবর্তনের ক্ষমতা সব থেকে বেশি? নিশ্চয়ই, নিশ্চয়ই। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে অংশগ্রহণ করেন। যদি রিগিং না হয় তাহলে বোঝা যাবে যে কে জিতছেন কে হারছেন। সেই জন্যই তো যারা হেরে যাওয়ার ভয় করেন তারা রিগিংটা করেন, যারা হেরে যাওয়ার ভয় করেন না তারা রিগিং করেন না।